Hello everyone, welcome to my YouTube channel টিকটক ফুটবল। এই চ্যানেলে আমরা মূলত ফুটবলের ট্যাকটিক্স, অ্যানালিটিক্স এবং ফুটবল রিলেটেড যত নিউজ আছে তা কভার করি। তো এই ভিডিওটার টপিক হলো ইউসিএল ফাইনাল 2024 এর টেকটিক্যাল অ্যানালাইসিস। আমরা যদি দুই টিমের দিকে লক্ষ্য করি তাইলে আমরা দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ 4-3-3 লাইন আপে স্টার্ট করে এবং ডটমুন্ড 4-2-3-1 লাইন আপে। যদি আমরা রিয়াল মাদ্রিদের লাইনআপের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদের গোলকিপার হিসেবে স্টার্ট করে কোর্তুয়া, সেন্টার ব্যাক হিসেবে নাচো এবং রুডিগার, লেফট ব্যাক হিসেবে মেন্ডি এবং রাইট ব্যাক হিসেবে কারভাহাল। আর ক্রুজ এবং ভালভার্দে সেন্টার মিড হিসেবে প্লে করে এবং কামাভিঙ্গা ডিফেন্সিভ মিড হিসেবে। দুই উইঙ্গে আমরা দেখতে পারি রদ্রিগো এবং ভিনিসিয়াসকে, এবং বেলিংহাম অনেকটা মিডল অফ দ্য পার্ক থেকে এটাকে সহযোগিতা করে। আমরা যদি ডটমুন্ডের লাইন আপ চেক করি তাহলে দেখতে পাই যে গোলকিপার হিসেবে কোভেল স্টার্ট করে, সেন্টার ব্যাকস হিসেবে হামেলস এবং স্লটারবেক, লেফট ব্যাক হিসেবে ম্যাটসেন, রাইট ব্যাক হিসেবে রিয়ারসন, আর দুইটা ডাবল পিভট হিসেবে আমরা দেখতে পারি সাবিটজার এবং এমরে চানকে। আর অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে প্লে করে ব্রান্ট, আর উইঙ্গে দেখা যায় সানচো এবং আডিয়ামিকে এবং ফুলক্রুক নাম্বার 9 হিসেবে প্লে করে। এখন যদি আমরা রিয়াল মাদ্রিদের বিল্ড আপ প্লেয়ার দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানি যে রিয়াল মাদ্রিদ বিল্ড আপ অনেকটা ফ্রি ফ্লোয়িং বিল্ড আপ হয়, খুব বেশি টেকটিক্যাল খুব বেশি ইউজ করতে চায় না। কার্লো আনচেলত্তি অনেকটা প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ট্রেডসের উপর রিলাই করে। সেজন্য আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম টাইমে ভিনিসিয়াস এবং রদ্রিগো ওয়াইড স্পেস কভার করতে থাকে এবং কারভাহাল অনেক সময় হাই লাইন মেনটেন করে ভালভার্দে ইনসাইড স্পেসে প্লে করে। বেলিংহাম মিডল অফ দ্য পার্কে অনেকটা ফ্রি রোম অ্যাক্সেসই দেওয়া হয় বেলিংহামকে, এবং কামাভিঙ্গার ডিএম হিসেবে মেন্ডিও কারভাহালের মতন একটা হাই রোল প্লে করে, এবং কামাভিঙ্গার ডিএম হিসেবে প্লে করে নাচো এবং রুডিগার কিছুটা হাই থাকে। আপনারা যদি রিয়াল মাদ্রিদের খেলা বা কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স জেনে থাকেন তাহলে আপনারা দেখে থাকবেন যে কার্লো আনচেলত্তির পুরো সিস্টেমটাই ক্রুজের উপর বিল্ড আপ করা। ক্রুজই মাদ্রিদের মেইন ডিস্ট্রিবিউটার, ম্যাচ কন্ট্রোলার যাই বলেন এই ক্রুজের মাধ্যমেই হয়। ক্রুজই ওদের চালিকা শক্তি। ক্রুজের মাধ্যমেই বল সেন্টার অফ দ্য পার্কে পেনিট্রেশন পায় এবং ম্যাক্সিমাম ভার্টিক্যাল পলসি ক্রুজই প্রোভাইড করে। তাহলে স্বাভাবিকভাবেই ডটমুন্ডের কোচ ইডেন টার্জিজের মেইন প্ল্যানই ছিল এটা যে কেমনে ক্রুজকে আটকানো যায়। তো ক্রুজকে আটকানোর জন্য টার্জিজ যেটা করলো যে সাবিটজারকে বলে দিল যে সাবিটজার কন্টিনিউয়াসলি ক্রুজকে প্রেস করবে। তো এবং এই প্ল্যানটা ম্যাক্সিমাম টাইমই সাকসেসফুল হয় ডটমুন্ডের জন্য, কারণ দেখতে ফার্স্ট হাফে ক্রুজ তেমন কোনো পাসই দিতে পারেনি মিডল অফ দ্য পার্কে। ভার্টিক্যাল পাস তো বাদই দিলাম, কোনো মাত্র 2টা মেবি ডায়াগোনাল পাস দিছিল পুরো ফার্স্ট হাফে। তো ক্রুজকে আটকে দেওয়ার ফলে মাদ্রিদ তেমন কোনো চান্সই ক্রিয়েট করতে পারে নাই পুরো ফার্স্ট হাফে। মেবি 2 না 3টা চান্স ক্রিয়েট করছিল। ভিনিসিয়াস এবং রদ্রিগো খুবই বাজে খেলায় পুরো ফার্স্ট হাফেই। ভিনিসিয়াস 1-1-এ রিয়ারসন না হামেস কাউকেই তেমন বিট করতে পারে নাই। রদ্রিগো তো পুরো ম্যাচেই ভেনিশ ছিল, মেনলি পুরো ফার্স্ট হাফেই ভেনিশ ছিল। ভালভার্দে অনেকটা ভালো গেলে কিন্তু আলটিমেটলি একজন প্লেয়ারের ভালো খেলায় একটা টিম চলতে পারে না। তো ফার্স্ট হাফ মাদ্রিদের খুবই খারাপ যায়, যেখানে ডটমুন্ড অনেকগুলাই চান্স ক্রিয়েট করে। এবং আমরা যদি ডটমুন্ডের বিল্ড আপের দিকে এখন ফোকাস করি তাহলে আমরা দেখবো যে, আপনারা যদি জানেন তাহলে খেয়াল করে দেখবেন যে মাদ্রিদ কখনোই 3 ম্যান দিয়ে প্রেস করে না। মাদ্রিদ সবসময় 2 ম্যান দিয়ে প্রেস করে, যেখানে ভিনিসিয়াস এবং রদ্রিগো প্রেস করতে থাকে এবং বেলিংহাম উইং এর দিকে ডিফেন্ড করতে চলে যায়। তো যখন মাদ্রিদ প্রেস করতে থাকে তখন ট্রেজিচ কি করে যে এমরে চান ডাবল পিভটের মধ্যে একজন এমরে চানকে হামেলস এবং স্লটারবকের মধ্যে নিয়ে আসে। তো অটোমেটিক্যালি এখানে আমরা দেখতে পাই যে একজন এক্সট্রা ম্যান পাইতেছে ডটমুন্ড, যেখানে ভিনিসিয়াস এবং রদ্রিগো 2 ম্যান প্রেস করতেছে, আর ডটমুন্ড বিল্ড আপ করতেছে 3 ম্যান নিয়ে। তো যখন কোভেল এমরে চানকে পাস দেয় তখন হামেলস ও ভিনিসিয়াসের প্রেস যদি করতে চায় এমরে চানকে, তাহলে হামেলস অটোমেটিক্যালি ফ্রি হয়ে যেতেছে, আর যদি রদ্রিগো প্রেস করতে চায় তাহলে স্লটারবেক অটোমেটিক্যালি ফ্রি হয়ে যেতেছে। আর হামেলস এবং স্লটারবেক উভয়ই বল পায় অতিরিক্ত ভালো, যার ফলে খুব সহজেই একটা পাস ক্রিয়েট করতে পারতেছে, ভার্টিক্যাল পাস দিতে পারতেছে ফুলক্রুক বা ব্রাউনকে ওই পজিশন থেকে। এখানে আরও একটা খুবই টেকটিক্যাল সুইচ করছিল টার্জিচ অন্য ম্যাচগুলো থেকে, যে
ম্যাডসেনকে ইনভার্টেড ফুলব্যাক রোলে প্লে করতেছিল। অন্য সময় ম্যাডসেন খুবই হাই এবং খুবই ওয়াইড পজিশন থেকে প্লে করতেছিল, কিন্তু এই ম্যাচে পার্টিকুলারলি এই ম্যাচে ম্যাডসেন অনেকটা ইনভার্টেড ফুলব্যাক হিসেবে প্লে করে। এবং সানচো যদি খেয়াল থাকে আপনাদের, সানচো পিএসজির সাথে উইং থেকে প্লে করতেছিল, যেখানে এই ম্যাচে সানচো অনেকটাই হাফ স্পেসের রোল প্লে করে এবং রিয়ারসনের কাজ ছিল যে এই উইং স্পেসটা কভার করা এবং উইং স্পেস দিয়ে নিচে নামা এবং উপরে ওঠা। তো এই ট্যাকটিক্সের মাধ্যমেই আমরা দেখতে পাই ডর্টমুন্ড অনেকগুলা চান্স ক্রিয়েট করে, যেখানে আরডিএমই কোর্তুয়ার সাথে 1-1-এ গোল করতে পারে নাই। কোর্তুয়াকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, বিট করার চেষ্টা করে, যেখানে আলটিমেটলি বল এটা রং টাচে বল অনেক দূরে চলে যায় এবং কারভাহাল ডিফেন্ড করে সেই বলটা ক্লিয়ার করে ফেলে। এবং আমরা দেখতে পাই যে ফুলক্রুকও একটা চান্স পায় কর্নার থেকে, যেখানে গোলটা গোল পোস্টে লেগে বের হয়ে আসে। কিন্তু আলটিমেটলি ডর্টমুন্ড এতগুলো ভালো চান্স পাওয়ার পরও স্কোর করতে পারে নাই, যার খেসারত ওদের দিতে হয়েছে আলটিমেটলি। এখন এইরকমভাবেই ফার্স্ট হাফটা শেষ হয় এবং সেকেন্ড হাফে আমরা যদি দেখি, আমি যদি বলছিলাম যে মাদ্রিদ মিডল অফ দ্য পার্কে কোনো পেনিট্রেশন ক্রিয়েট করতে পারে নাই, তো এরকম তো একটা ম্যাচ চলতে পারে না। তো কার্লো আনচেলত্তি কিছু টেকটিক্যাল সুইচ করে বা প্লেয়ারদের পজিশন চেঞ্জ করে। তো মেইন যে প্লেয়ারগুলোর পজিশন চেঞ্জ করে সেটা হলো, আমরা যে বলতেছিলাম ক্রুজ হলো মেইন চালিকা শক্তি ডর্টমুন্ডের, রিয়াল মাদ্রিদের সরি। তো ক্রুজ কি করে সাবির কন্টিনিউয়াস প্রেস করতেই আছে ক্রুজকে। তো ক্রুজকে কি করে আনচেলত্তি ক্রুজকে নিয়ে আসেন নাচো এবং রুডিগারের মধ্যে। ফার্স্ট হাফে যেটা ক্রুজ করতেছিল যে থার্ড সেন্টার হিসেবে ড্রপ করতেছিল, কিন্তু সেকেন্ড হাফের শুরুর দিকেই দেখা যায় যে নাচো এবং রুডিগারের মধ্যে চলে আসে ক্রুজ, যেখানে ও সেকেন্ড সেন্টার ব্যাকের পজিশনে প্লে করে এবং নাচো অনেকটা থার্ড সেন্টার ব্যাকে হিসেবে চলে যায় বিল্ড আপের ক্ষেত্রে। এবং কামাভিঙ্গা দেখতে পাই যে আমরা ফার্স্ট হাফে ডিএম হিসেবে খেলতেছিল, সেখানে ডিএম হিসেবে না খেলে অনেকটাই হাই চলে যায় এবং বেলিংহাম অ্যাজ ইউজুয়াল ফ্রিডম অ্যাক্সেস করতেছিল। এবং এই সময় ভালভার্দে কি করে উইঙ্গে চলে আসে এবং রদ্রিগো মিডল অফ দ্য পার্কে চলে যায়, ভিনিসিয়াস অ্যাজ ইউজুয়াল উইঙ্গে প্লে করতেছিল এবং কারভাহাল ও হাফ স্পেস একোয়ার করা শুরু করে ভালভার্দের পরিবর্তে। তো এই ট্যাকটিক্সের মাধ্যমেই মাদ্রিদ ডর্টমুন্ডের উপর খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে থাকে সেকেন্ড হাফের শুরু থেকেই, কিন্তু আলটিমেটলি 5-7 মিনিট পর ডর্টমুন্ড ওই ইনিশিয়াল প্রেশারটা কাটিয়ে উঠে এবং নিজেরাও কিছু ভালো কিছু চান্স ক্রিয়েট করে এবং আমরা দেখতে পাই যে ম্যাডসেন অনেক হাই যাওয়া শুরু করে সেকেন্ড হাফের প্রথম 15-20 মিনিট, কিন্তু আলটিমেটলি 65 মিনিটের দিকে ক্রুসের ওই কর্নার থেকে কারভাহালের হেডার থেকে গোলটা আসার পর ডর্টমুন্ডের যা মেন্টালিটি ছিল, যা পেশন ছিল, সবই আলটিমেটলি শেষ হয়ে যায় এবং তাদের বেঞ্চ পাওয়ারও তেমন নেই যে বেঞ্চ থেকে কেউ এসে ম্যাচটা ঘুরিয়ে দিবে। যার ফলে ম্যাচের পুরো কন্ট্রোলটাই মাদ্রিদ নিয়ে নেয় এবং ধীরে ধীরে যত সময় যেতে থাকে তখন ডর্টমুন্ড ততই হোপলেস ফিল করতে থাকে এবং আলটিমেটলি ম্যাডসেনের একটা ভুল পাস থেকে ভিনিসিয়াস গেমটাই শেষ করে দেয়। তো আলটিমেটলি এরকমভাবে আর কি রিয়াল মাদ্রিদ ওদের 15তম ইউসিএলটা উইন করে। কিন্তু মানে রেজাল্টটা মেইন ফ্যাক্টর না, আমরা যদি ভালো টিকে চেক করি তাহলে দেখতে পারবো যে কার্লো আনচেলত্তি এবং এডিন টেরজিচ উভয়ই খুব ভালো টেকটিক্যালি সলিড দুজন কোচ। অনেকেই বলে কার্লো আনচেলত্তি টেকটিক্যালি তেমন সলিড না, কিন্তু এই ম্যাচ যদি আমরা দেখি ফার্স্ট হাফ এতটা ডোমিনেট টেকটিক্যালি একদম বেস্ট হওয়ার পরও উনি সেকেন্ড হাফে যা যে টেকটিক্যালি চেঞ্জগুলো করছেন সেগুলো থেকে সে করেছে উনি খুবই ভালো একজন কোচ, বোথ টেকটিক্যালি এবং ম্যানেজমেন্টও তো উনি সবার থেকে সেরাই। আর টেরজিচ নিয়ে কি বলবো, উনি যে মাদ্রিদকে খুব বেশি স্টাডি করেছেন এবং স্টাডি করে ওনার ট্যাকটিক্সগুলো ইমপ্লিমেন্ট করতে পারছেন, সেটাই অনেক। কারণ ডর্টমুন্ডের মতো দল নিয়ে ইউসিএল ফাইনালে আসা কোনো স্বাভাবিক কোনো কথা নয়। তো এটাই ছিল ট্যাকটিক্যাল অ্যানালাইসিস অফ ইউসিএল ফাইনাল 2024। সামনে আমাদের কাছে ইউরো এবং কোপা আমেরিকা দুইটাই শুরু হচ্ছে, অনেক বড়ই দুইটা টুর্নামেন্ট এবং আশা করি আমরা আরও বেশি ফুটবল এবং ট্যাকটিক্স নিয়ে কথা বলতে পারবো। টিল দেন, goodbye and please like, subscribe and share.